নমস্কার, আমি মীনাক্ষী। শুরু করছি জবাব চায় বাংলা। রাজ্যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নিয়ে বিষয়গুলো খতিয়ে দেখতে একটি 6 সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন রাজ্য সরকারের। সেই কমিটি 72 ঘন্টার মধ্যে রিপোর্ট দেবে। যদি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা করতে হয় তাহলে কোন পথে করতে হবে, আর এই করোনা পরিস্থিতিতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা করা সম্ভব কিনা। কিন্তু দুদিন আগে আমরা দেখলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে রাজ্যে, এবং কোন সময় হচ্ছে তার একটা টেন্টেটিভ সময় তিনি বললেন। তারপরে আমরা দেখলাম কেন্দ্রের পক্ষ থেকে সিবিএসইর দ্বাদশ শ্রেণীর পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হলো, এবং তার সিদ্ধান্ত নেওয়ার সঙ্গে সঙ্গে এই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে কর্মসূচি দেওয়ার কথা ছিল সেটা স্থগিত রাখা হলো। শিক্ষার ক্ষেত্রে এই করোনা পরিস্থিতিতে প্রায়োরিটির দিক থেকে কেন শিক্ষাকে সামনে আনা হচ্ছে না? কেন শিক্ষা অবহেলিত দিনের পর দিন? এবং নির্দিষ্ট কিছু পদ্ধতিতে যদি সিবিএসই পরীক্ষা বাতিলের পরে মূল্যায়ন করতে হয় পড়ুয়াদের, তাহলে সেই মূল্যায়ন কি স্বচ্ছ পথে হবে? এই মুহূর্তে সবথেকে বড় প্রশ্ন এটা, কারণ শিক্ষা প্রতিষ্ঠানগুলো সেগুলো কি একটি অসাধু প্রতিযোগিতার মধ্যে দিয়ে যাবে না? অর্থাৎ এই মুহূর্তে যেটা বলা হয় শিক্ষা একটা জাতির মেরুদণ্ড, সেই মেরুদণ্ড ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে? করোনা পরিস্থিতিতে কতটা অবহেলিত শিক্ষা? আজ শুধু আমি নই, এই প্রশ্নের জবাব চায় বাংলা। করোনা আবহে রাজ্যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে কিনা, হলে কোন পথে হবে, সেই বিষয়ে খতিয়ে দেখতে 6 সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন করল রাজ্য সরকার। কমিটির আহ্বায়ক মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। কমিটিতে রয়েছেন মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শুভশঙ্কর সরকার, পশ্চিমবঙ্গে শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপারসন অনন্যা চক্রবর্তী। এছাড়াও থাকছেন দুজন চিকিৎসক, এসএসকেএম এর বিভাগীয় প্রধান জি.কে. ঢালি ও ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রিস্টের ডিরেক্টর প্রদীপ সাহা। বিশেষজ্ঞ কমিটি পুরো পরিস্থিতি খতিয়ে দেখে 72 ঘন্টার মধ্যে রিপোর্ট দেবে রাজ্য সরকারকে। তারপর সিদ্ধান্ত নেওয়া হবে। এর অর্থ পরীক্ষার্থীদের আপাতত অপেক্ষায় থাকতে হবে। অপেক্ষা কতদিনের, সেই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে শিক্ষা মহলে। আজকে যে 6 সদস্যের কমিটি করা হয়েছে, সেই 6 সদস্যের লোকের বাড়ির পরিবারের কেউ কি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে না? যদি তারাও দেয় পরীক্ষা, তাহলে কি তিনি শিওর দিতে পারবেন যে তারাও কোভিড এফেক্টেড হবে না? আজকে 20 লক্ষ বাচ্চা শিশু থার্ড ওয়েভ আসার কথা হচ্ছে। এই থার্ড ওয়েভে যদি তাদের কোনো ক্ষতি হয়, তার দায়িত্ব কি সরকার নেবে? কোন পথে সমাধান? রাজ্যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা কাটাতে বিশেষজ্ঞ কমিটি গঠন। 6 সদস্যের বিশেষজ্ঞ কমিটি। উদ্বিগ্ন পরীক্ষার্থীরা সমাধানের দিকে তাকিয়ে। বর্তমান পরিস্থিতিতে দ্রুততার সঙ্গে সমাধান জরুরি। কিভাবে এক্সাম হবে, কবে বা কি বেসিসে রেজাল্ট দেবে, আমাদের ভবিষ্যতে কি হবে, তারপরে আমরা কিভাবে কলেজে ভর্তি হব, তার পরবর্তী পরীক্ষাগুলো কিভাবে হবে কিছুই জানি না। যেরকম কেন্দ্রীয় সরকার যেরকম ক্যান্সেল করে দিল পুরো এক্সামটা, আমরা সেটা চাইছি না, কারণ আমাদের এই মার্কসটা খুবই গুরুত্বপূর্ণ পরবর্তী ক্ষেত্রে। আর এখন যদি আমরা একটা গড় মার্ক পেয়ে যাই, তো আমাদের পরবর্তীকালে আমাদের নিজেদের সমস্যা হতে পারে। পরীক্ষাটা হোক, কিন্তু সেটা বিভিন্ন স্বাস্থ্যবিধি মেনে হোক, যাতে আমাদের ফ্যামিলি কিংবা আমরা সুস্থ থাকি। এদিকে দেশে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এবছরের মতো বাতিল করা হয়েছে সিবিএসই দ্বাদশ শ্রেণীর পরীক্ষা। করোনা পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে সিবিএসইর 10ম শ্রেণীর পরীক্ষাও বাতিল ঘোষণা করা হয়েছিল। অপরদিকে অতিমারী পরিস্থিতির ক্রমশ অবনতি হওয়ার কারণে বাতিল করা হয়েছে আইএসসি বোর্ড পরীক্ষা। পরীক্ষা বাতিল হলেও নির্দিষ্ট পদ্ধতি মেনেই সময় মতো দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থীদের ফল ঘোষণা করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। নির্দিষ্ট পদ্ধতি কি? সেই পদ্ধতি কি ত্রুটিমুক্ত? উঠছে প্রশ্ন। মূল্যায়নে প্রশ্ন। সিবিএসই ও আইএসসির পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত কেন্দ্রের। নির্দিষ্ট পদ্ধতি মেনেই সময় মতো দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থীদের ফল ঘোষণা। মূল্যায়ন কিভাবে? মূল্যায়নে মেধার সঙ্গে আপোষ নয় তো? উচ্চশিক্ষার ক্ষেত্রে কি সুদূর প্রসারী প্রভাব? যার যে বিষয়ে দক্ষতা, তার সঙ্গে কি সুবিচার হবে? মূল্যায়নে স্বচ্ছতা রাখতে পারবে শিক্ষা প্রতিষ্ঠানগুলি? কোনো অসাধু প্রতিযোগিতার জায়গা কি তৈরি হবে? শিক্ষা জাতির মেরুদণ্ড। করোনা আবহে শিক্ষার দিকটি কি অবহেলিত? শিক্ষার দিকে কি আরো জোর দেওয়া উচিত নয়? প্রশ্ন সব মহলেই। রিপাবলিক বাংলা।
জবাব চাই বাংলা ডিবেটে আজকে আমার সঙ্গে রয়েছেন বৈশানর চ্যাটার্জি, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মৃণাল মুখার্জি, রাজ্য শিক্ষক প্রশিক্ষণ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, প্রফেসর দেবাঞ্জন ব্যানার্জি, অধ্যাপক। স্বাগত আপনাদের সকলকে রিপাবলিক বাংলায়। বাকি অতিথিরাও কিছুক্ষণের মধ্যে যোগ দেবেন এই অনুষ্ঠানে। আমি প্রথমেই চলে যাব মৃণাল মুখার্জির কাছে। মৃণাল বাবু, যে ছবিটা আমরা দেখলাম, আমি রাজ্যের ছবিটা প্রথমে একটু ডিবেটে আসতে চাই। যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে প্রথমে বলা হলো, তারপরে এখন বলা হচ্ছে যে 6 সদস্যের একটি কমিটি গঠন করা হবে। আমার প্রশ্ন এখানেই যে এই অতিমারী পরিস্থিতি, সেটা তো নতুন পরিস্থিতি নয়, 1 বছরের আমাদের অভিজ্ঞতা রয়েছে, তাহলে শিক্ষার ক্ষেত্রটা কি অবহেলিত থাকছে? এটা কি শিক্ষার অবহেলার একটা উদাহরণ নয়? শিক্ষাকে কি প্রায়োরিটি হিসেবে দেখা হচ্ছে বলে মনে করছেন আপনি? নমস্কার। আমি প্রথমেই যে কথাটা বলতে চাইবো যে আমাদের এই চলমান শতকে সবচেয়ে আনপ্রেসিডেন্টেড একটা সিচুয়েশনের ভেতর দিয়ে আমরা যাচ্ছি। এই রকম পরিস্থিতিতে সবচেয়ে বেশি যা আক্রান্ত হয়েছে সেটা হচ্ছে অপমর সাধারণ মানুষের মানসিক স্বাস্থ্য, শিশু থেকে বৃদ্ধ। আর আজকে আমরা যাদের নিয়ে কথা বলছি যারা হচ্ছে পরীক্ষার্থী, আমাদের রাজ্যে প্রায় 20 লক্ষর মতো পরীক্ষার্থী মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের, তাদের পরিবার এবং সামগ্রিকভাবে তার সঙ্গে যুক্ত সমাজ। ফলে আমি মনে করি যে যে বিষয়গুলো মাথায় রেখে আলোচনা হতে পারে, এক হচ্ছে এমপ্যাথি এবং আমাদের অসম্ভব সংবেদনশীল হয়ে আলোচনাকে সংগঠিত করতে হবে। এটা ঠিক, রাষ্ট্রের সামনে নানাবিধ কাজ আছে, মানুষের অর্থনৈতিক সমস্যা, জীবন, কিন্তু শিক্ষা সব সময়তেই প্রায়োরিটির মধ্যে থাকবে বলে আমরা মনে করি। এখন যদি আপনারা খেয়াল করে দেখেন যে কেন্দ্রীয় সরকার মে মাসের শেষের দিকে যখন তারা প্রত্যেকটা রাজ্যকে নিয়ে সভা করেছিল, তাদেরও প্রাথমিক সিদ্ধান্ত ছিল অন্তত হায়ার সেকেন্ডারির ক্ষেত্রে, দ্বাদশের ক্ষেত্রে তারা পরীক্ষা করবে। কারণ দ্বাদশ হচ্ছে গিয়ে সুইচ ওভার করার, মানে ইটস এ ইন্টারলিঙ্ক বিটুইন দি টার্সিয়ারি এডুকেশন অ্যান্ড স্কুল এডুকেশন। এই যে সুইচ ওভারের জায়গাটা, সেখানে অনেকগুলো মোডালিটিস কাজ করে। কারণ একটা মানুষের জীবন কোন দিকে পরিবাহিত হবে সবটাই মেজারলি নির্ধারিত হয় দ্বাদশের পরীক্ষার সময় থেকে। কে কোনটা দিকে যাবে, কার কোনটা অ্যাপটিটিউড। ফলে মাধ্যমিকের ক্ষেত্রে যে ধরনের কম্প্রোমাইজ করা সম্ভব, দ্বাদশের ক্ষেত্রে সেই কম্প্রোমাইজ করাটা কঠিন। তা সত্ত্বেও কেন্দ্রীয় সরকার তারা গতকাল এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। কিন্তু আমি বলবো যে এটা তো কোনো শুধু রাজনৈতিক সিদ্ধান্ত নয়, এটা ভীষণ টেকনিক্যাল একটা ডিসিশন। এটা ভীষণ টেকনিক্যাল এক্সপার্টাইজের উপর নির্ভর করে, অর্থাৎ এটা কোনো অন্য সোশিও পলিটিক্যাল ডিসিশনের মতো নয়। সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের রাজ্য সরকার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যদি বিশেষজ্ঞদের মতামত নেয়, কারণ দুটো বিষয় এখানে আছে, একটা হচ্ছে শিক্ষা সংক্রান্ত, মূল্যায়নের পদ্ধতি সংক্রান্ত, এবং সেই মূল্যায়নের যে মেরিটটা তৈরি হবে সেটার সোশ্যাল অ্যাকাউন্টেবিলিটি। কারণ হায়ার সেকেন্ডারি পরে ছেলেমেয়েরা যেমন ট্রান্সস্টেট, মানে এক রাজ্য থেকে অন্য রাজ্যে যায়, প্রচুর ছেলে মেয়ে বিদেশেও পড়তে যেতে চায়। এখন গ্লোবালি এডুকেশন একটা হচ্ছে গ্লোবাল কমোডিটি। ফলে ট্রান্সকন্টিনেন্টাল, ট্রান্সন্যাশনাল যে কোয়ালিটি, সেগুলোকেও মাথায় রাখতে হবে। পাশাপাশি কোভিড যেহেতু মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে, সেটাও প্রাসঙ্গিক। ফলে এইরকম একটি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এই দুটো ডিসিপ্লিনকে কনভার্জ করবার একটা প্রয়োজন আছে বলে রাজ্য সরকার মনে করেছে। একেবারে অনেকগুলো প্রতিবন্ধকতা আছে এবং অতিমারী পরিস্থিতিতে আলোচনা করা বা ডিবেট করা যতটা সহজ, সিদ্ধান্ত নেওয়াটা ততটাই কঠিন। কিন্তু 1 বছরের অভিজ্ঞতা মৃণালবাবু আমাদের কাছে আছে। সেই 1 বছরের অভিজ্ঞতাকে কি কাজে লাগাতে পারলাম আমরা? আবার প্রশ্ন এখানে, এই প্রশ্ন নিয়ে দেবাঞ্জন বাবুর কাছে যাব, আসবো আবারও আপনার কাছে। দেবাঞ্জন বাবু, নমস্কার। প্রথমতই বলি যে এটা অত্যন্ত দুর্ভাগ্যের ব্যাপার যে প্রায় 73 বছর স্বাধীনতার পরেও আমাদের কোনো ফিক্সড বা স্থির জাতীয় শিক্ষানীতি বা রাজ্য শিক্ষানীতি নেই। এটা একটা আমাদের ব্যর্থতা। আমরা প্রথম থেকে কিন্তু শিক্ষাকে অ্যাডহক বেসিসে যা কিছু সলিউশন করছি। উনি বলেছেন, মৃণালবাবু যথার্থই বলেছেন যে এটা আনপ্রেসিডেন্টেড, অবশ্যই আনপ্রেসিডেন্টেড। বা যখন কোনো একটি দেশের রাষ্ট্র পরিচালন করা হয় বা রাজ্য পরিচালন করা হয়, সেক্ষেত্রে যেখানে শিক্ষা সবচেয়ে বেশি প্রায়োরিটি, শিক্ষার ক্ষেত্রে কিন্তু একটি ফিক্সড টাকা দরকার। এবং এরকম ঘটনা হয়তো ঘটতে পারে, সেটা অ্যান্টিসিপেট করে এরকম কোনো নির্দিষ্ট নীতি থাকা উচিত সারা দেশে, এবং সেই নীতি কিন্তু কার্যকর করা উচিত সারা দেশে। আদারওয়াইজ যেটা সমস্যা হবে, একটি রাজ্য যদি তার মতো করে পরীক্ষা নেয় এবং কেন্দ্রীয় সরকার যদি তার মতো করে পরীক্ষা বন্ধ করে দেয়, সেখানে যেই ডিসক্রিমিনেশনটা তৈরি হবে। এবং আপনারা বুঝতে পারছেন যেটা এটা গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যথার্থ একটি সিদ্ধান্ত নিয়েছেন, হয়তো অত্যন্ত সংবেদনশীল সিদ্ধান্ত, যে মতো অবস্থায় যেখানে সারা ভারতের বহু রাজ্য করোনায় আক্রান্ত, প্রায় রোজ 1 লক্ষের বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে, 3000-এর বেশি লোক মারা যাচ্ছেন। সেক্ষেত্রে ছাত্রছাত্রীদের নিরাপত্তা এবং জীবনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা বছরের থেকে। কিন্তু সমস্যার জায়গাটা হলো এটা কিন্তু পুরোটাই অ্যাডহক। যেমন রাজ্যের ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে ঘোষণা করেছিলেন যে পরীক্ষাটা হবে,
উচ্চ মাধ্যমিক পরীক্ষা জুলাইয়ের শেষে হবে এবং মাধ্যমিক পরীক্ষা আগস্টের মাঝামাঝি হবে। ঠিক আছে, হতেই পারে, কেন যথার্থ ইমরান বাবু বলেছেন যে হায়ার সেকেন্ডারিটি একটি ছাত্রের জীবনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। হায়ার সেকেন্ডারি পরে তার কেরিয়ার ঠিক হবে, সে কোন স্ট্রিমে যাবে, এবং এখানে পরীক্ষা হওয়াটা অত্যন্ত জরুরি। কিন্তু আরেক দিক থেকে যদি আমরা বিবেচনা করি, যে মতো অবস্থা, যেমন এই মুহূর্তে সারা ভারতবর্ষে প্রায় ধরুন 21,271টা সিবিএসই স্কুল আছে এবং 220টা সিবিএসই স্কুল সারা পৃথিবীতে রয়েছে। এতগুলো স্কুলের আন্ডারে প্রায় 14 থেকে 15 লক্ষ পরীক্ষার্থী, তাদের নিরাপত্তা সুনিশ্চিত করে এত কম সময়ের মধ্যে পরীক্ষা করাটা সত্যি অত্যন্ত কঠিন কাজ। আবার এটাও আমাদের ভাবতে হবে, পরীক্ষাটা ছাড়া একটা ছাত্রের মূল্যায়নটা আমরা কি করে করবো, কারণ এই একেবারে আপনার এখান থেকে এখানে দুদিকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক ঠিক, একেবারে আপনার এই কথা থেকে আমি বৈশানুর বাবুর কাছে যাব। বৈশানুর বাবু, এই মুহূর্তে যেটা অবস্থা, সত্যি এটা শাখের করাত অবস্থা, দুদিকে গেলেই সমস্যা। সেক্ষেত্রে আমাদের যেটা করা প্রয়োজন বলে বিশেষজ্ঞরা মনে করেন সেটা হচ্ছে অভিজ্ঞতা নেওয়া। বিগত 1 বছরে কি অভিজ্ঞতা আমরা কুড়োলাম এই সিচুয়েশন থেকে, বিকল্প পথ খুঁজতে এতটা দেরি কেন হলো বৈশানুর বাবু? আমাদের কাছে তো 1 বছরের অভিজ্ঞতা রয়েছে। দেখুন, রাজ্য সরকার একটা বিশেষজ্ঞ কমিটি তৈরি করেছেন মতামত গ্রহণ করার জন্য। সেখানে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি আছেন, উচ্চশিক্ষা কাউন্সিলের প্রধান আছেন, আরও অন্যান্যদের 6 জনের একটা কমিটি তৈরি করা হয়েছে, যেখানে মনোবিদ আছেন, ডাক্তারবাবু আছেন। সবার মতামত নিয়ে একটা কালেকটিভ সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছেন। তারা একটা সাজেশন জানাবেন সরকারকে। এখন কেন্দ্রীয় সরকার একতরফাভাবে সিদ্ধান্ত নিয়েছেন। আমি জানি না যে নরেন্দ্র মোদী উনি কি চান। পরীক্ষা যদি না হয়, তাহলে মূল্যায়ন যদি না হয়, তাহলে আবার এই প্রশ্নও তো উঠবে যে উনি কি চান যে সবাই তারা শিক্ষিত হতে যদি না পারে, তাহলে ওনার রাজনীতি, এটা আমার ব্যক্তিগত একটা মতামত, যে পরীক্ষা না হলে একদল বলবেন যে মূল্যায়ন হলো না। আবার যদি পরীক্ষা হয়, সেক্ষেত্রে বিশেষজ্ঞ কমিটির মতামতটাকেও গ্রহণ করতে হবে। একতরফা সিদ্ধান্ত নেওয়ার থেকে একটা এক্সপার্ট কমিটি যারা এ বিষয়ে অবগত, তারা যদি আলোচনা সাপেক্ষে একটা সিদ্ধান্ত গ্রহণ করে, তাহলে আমার মনে হয় বৈশানুবাবু, সরকারও তো আগে, এ রাজ্যে সরকারও তো আগে জুলাইয়ে এবং আগস্টে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হবে বলে জানিয়েছিল। তাহলে তারাও তারপরে কেন তাহলে তারা বিশেষজ্ঞ কমিটি গঠনের সিদ্ধান্ত নিল? বিশেষজ্ঞ কমিটি সিদ্ধান্ত নিয়েছে, তারা মনে করেছে বিশেষজ্ঞ কমিটির মতামত নিয়ে তাদের সঙ্গে আলোচনা করে, তা সেখানে মনোবিদ আছে, ডাক্তারবাবু আছেন। সেটা আগে মনে হয়নি বৈশানুর বাবু, সেটা আগে কেন মনে হলো না বৈশানুর বাবু? একটা কালেকটিভ সিদ্ধান্ত নিয়ে এসেছে। আরে আমরা তো মোদিজির মতো একতরফা সিদ্ধান্ত নিই না। আমরা আন্ডার গ্র্যাজুয়েট লোককে 145 কোটি দেশের শিক্ষামন্ত্রী করি না। আমরা স্মৃতি ইরানি গ্র্যাজুয়েট নয়, তাকে ভারতবর্ষের মতো দেশে শিক্ষামন্ত্রী, মানব সম্পদ মন্ত্রী করিনি। আমরা যেটা করেছি সেটা শিক্ষাবিদদের সঙ্গে আলোচনা করব, বৈজ্ঞানিক ডাক্তারবাবুদের সঙ্গে আলোচনা করব, হায়ার সেকেন্ডারি কাউন্সিলের সাথে। এটা এই জন্য একটা এক্সপার্ট কমিটি তৈরি করা হয়েছে। এটা তো যুক্তিযুক্ত, এটা তো সবাই গ্রহণ করবেন, এটাকে আমরা আশা করব। একেবারে আমি এই বিষয়ে সন্ময় বাবুর কাছে যাব। সন্ময় বাবু, কোথায় কি আপনি এখানে একটা সিদ্ধান্তহীনতার জায়গা দেখছেন? যেটা বারবার করে বলছি যে এই বিষয়ে আমি একটা উত্তরও পেলাম না, যে 1 বছরের অভিজ্ঞতা আমাদের রয়েছে। আমরা জানি এই পরিস্থিতি নতুন নয়, এর আগেও শিক্ষা কম্প্রোমাইজ করতে হয়েছে কোভিডের জন্য। সেক্ষেত্রে 1 বছরের অভিজ্ঞতাকে আমরা কেন কাজে লাগালাম না? বিকল্প পথ কেন আমরা তৈরি রাখলাম না? দেখুন, একটা কথা আমার পরিষ্কার মনে হচ্ছে, রাজ্যের মুখ্যমন্ত্রী কদিন আগে ঘোষণা করেছেন 1.5 ঘন্টার পরীক্ষা, ঐচ্ছিক পরীক্ষা হবে না। জুলাই মাসে উচ্চ মাধ্যমিক, অগাস্ট মাসে মাধ্যমিক, সব কিছু অ্যানাউন্স করেছেন। তখন বিশেষজ্ঞ কমিটির কিন্তু কোনো প্রয়োজন মনে হয়নি। গতকাল ভারত সরকার যখন ঘোষণা করলো সিবিএসই এবং আইএসসি সমস্ত পরীক্ষাগুলো বন্ধ থাকবে, মূল্যায়নের ভিত্তিতে রেজাল্ট বেরোবে এবং যাদের পছন্দ হবে না তারা সমস্ত কিছু মিটে গেলে আবার পরীক্ষা দিতে পারবে, এই ঘোষণা যখন হলো, তখন রাজ্য সরকারের বিশেষজ্ঞ কমিটির কথা মনে পড়ল। আমার কথা হচ্ছে, বিশেষজ্ঞ কমিটি 72 ঘন্টার মধ্যে নতুন কি রায় দেবেন? রায় তো দেবেন যে কেন্দ্রীয় সরকার যেটা করেছে
সেটাতেই মান্যতা দেবেন। আজকে আমি শিশু সুরক্ষা কমিশনের নেত্রীর বক্তব্য শুনছিলাম, অনন্যা চক্রবর্তী অন এয়ার বলছিলেন যে এই অবস্থায় পরীক্ষা দেওয়াটা ঠিক হবে না, অর্থাৎ ইঙ্গিত পরিষ্কার ভারত সরকার যে সিদ্ধান্তটা নিয়েছে সেই সিদ্ধান্তটাই মান্যতা দেবেন। কিন্তু সেটা একটা বিশেষজ্ঞ কমিটি গড়ে আমি হুট করে ডিসিশন নেব না এরকম একটা ভাবভঙ্গি দেখানোর চেষ্টা হলো। আসলে সরকারটা চলছে একজনের হুইমসের ওপর, যিনি হঠাৎ সিদ্ধান্ত নিয়েছিলেন আজকে 1.5 ঘন্টার পরীক্ষা, ঐচ্ছিক বিষয় পরীক্ষা নেব না, জুলাই মাসে পরীক্ষা, অগাস্ট মাসে পরীক্ষা, সেই সময় তো বিশেষজ্ঞ কমিটির প্রয়োজন হয়নি। আজকে বিশেষজ্ঞ কমিটির প্রয়োজন হচ্ছে, তার কারণ যে আজকে ভারতের সমস্ত রাজ্য এবং ভারত সরকার যে পথে চলছে সে পথে যদি শিশুদের অধিকার, শিশুদের জীবনের অধিকার রক্ষার ব্যাপারটা যদি সুনিশ্চিত না করা যায়, তাহলে সমাজে একটা বিরূপ প্রতিক্রিয়া আসবে। ফলে স্বাভাবিকভাবে সেইটাকে মাথায় রেখে আলটিমেটলি আপনি মিলিয়ে নেবেন, রাজ্য সরকার ওই সিদ্ধান্তই বলবৎ করবেন যা ভারত সরকার সিদ্ধান্তটা দিলেন। কিন্তু বৈষ্ণব বাবু বলছেন যে একতরফা সিদ্ধান্তটা নেওয়া হলো না, একটা বিশেষজ্ঞ কমিটির পরামর্শ নেওয়া হবে, যেটা প্রধানমন্ত্রী মোদী করেননি। আমার প্রশ্নটা অন্য জায়গায়, সেটা হচ্ছে এর আগে 1.5 ঘন্টার পরীক্ষা ঐচ্ছিক বিষয়, তখন বিশেষজ্ঞ কমিটির দরকার হয়নি, তখন তো রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্ধান্তটাই শেষ কথা হয়েছিল। আজকে হঠাৎ প্রয়োজন হলো কেন? হলো এই কারণে যে নরেন্দ্র মোদীজি যখন ডিক্লেয়ার করলেন গতকাল, ফলে স্বাভাবিকভাবে এখন মনে হলো যে একটা 72 ঘন্টায় একজন 7 জনের একটা স্পেশাল কমিটিকে দিয়ে ব্যাপারটাকে একটা জাস্টিফাই করানো যে আমরাও সেই পথেই চলবো, কিন্তু ওই বিশেষজ্ঞ কমিটি আমরা যা মানে তারা যা বলবেন সেটাই মান্যতা দেবেন। বিশেষজ্ঞ কমিটি কি বলবেন সেটাই ইন্ডিকেশন কিন্তু আজকে পরিষ্কার ছিল অনন্যা চক্রবর্তীর বক্তব্যে। তিনি পরিষ্কার বলেছেন আপনি বলছেন যে কেন্দ্রের সিদ্ধান্তেরই প্রতিফলন আমরা দেখতে পাবো এ রাজ্যেও, যেখানে পরীক্ষা বাতিলের মতো সিদ্ধান্ত হয়তো হতে চলেছে। আপনি মিলিয়ে নেবেন, আপনি মিলিয়ে নেওয়ার দাবিও তুলছেন, মিলিয়ে নেওয়ার দাবিও করছেন সন্ময় বাবু। বৈষ্ণব বাবু কিছু বলতে চাইছেন, আসুন ডিবেটে। বৈষ্ণব বাবু, আসলে কেন্দ্রীয় সরকারটা চলছে নরেন্দ্র মোদী আর অমিত শাহের সিন্ডিকেটের ওপর। এরা নিজেদের যা খুশি তাই করতে চাইছে। কেন্দ্রীয় সরকার, উনি বলছেন সিবিএসসি বোর্ড 1.5 ঘন্টা পরীক্ষা বলেনি, আইসিএসসি বোর্ড 1.5 ঘন্টার পরীক্ষা বলেনি। নরেন্দ্র মোদী কারুর সঙ্গে আলোচনা করেন? বিশেষজ্ঞ কমিটিটা তো একটা কালেকটিভ ডিসিশন, উনি যা কিছু সিদ্ধান্ত নেন উনি ইন্ডিভিজুয়াল সিদ্ধান্ত নেন। 130 কোটির দেশ, একজন মানুষ তার হুইমসের ওপর। উনি স্মৃতি ইরানিকে, যিনি গ্র্যাজুয়েট নয়, তাকে শিক্ষামন্ত্রী, মানব সম্পদ মন্ত্রী করে দিয়েছেন। উনি যা খুশি করছেন শিক্ষাকে নিয়ে। আরে উনি তো কোভিড রুখতে পারলেন না, ওনার আমলে তো মানুষ অক্সিজেন পাচ্ছে না, ওনার সময় তো লাশ নদীতে বয়ে আসছে। নরেন্দ্র মোদী সরকারের আমলে তো এইখানে মানুষ অক্সিজেন পাচ্ছেন না। তো এই পরিস্থিতির জন্য কোভিড রুখতে ব্যর্থ হয়েছেন কেন্দ্রীয় সরকার। এখন আমাদের এখানে বিশেষজ্ঞ কমিটি তৈরি হয়েছে যাতে বিশেষজ্ঞরা আলোচনা করে একটা সিদ্ধান্ত নিতে পায়। সেটাকে বিজেপির প্রতিনিধি, যিনি আগে কংগ্রেসে ছিলেন, তিনি হঠাৎ করে একটা দোষারোপের পালা আনছেন কেন? আমরা তো ভালো চাই ছাত্রছাত্রীদের, যেটা বিজ্ঞানসম্মত হবে সেটাই তো বিজ্ঞানসম্মত হবে, সেটাই তো বিশেষজ্ঞরা করবেন। কিন্তু বিজ্ঞান করোনা রুখতে পারছেন না, দেশ জুড়ে হাহাকার, সারা পৃথিবীর প্রেস ছিচি করছে নরেন্দ্র মোদীকে, উনি ওরাই কথা বলছেন। বৈষ্ণব বাবুর সঙ্গে ডিবেটে এসেছেন সন্ময় বাবু। সন্ময় বাবু, আপনার উত্তর। না, আমার প্রশ্নটা অন্য জায়গা। বৈষ্ণব বাবু এখন অন্য প্রসঙ্গে চলে যাচ্ছেন, কিন্তু আজকে আপনারা একটু খেয়াল করে দেখুন, গতকালও প্রেসের সামনে সংবাদ মাধ্যমে যে সংবাদটা দেওয়া হয়েছিল যে আজকে উচ্চশিক্ষা সংসদের সভাপতি এবং মাধ্যমিক শিক্ষা পর্ষদের সভাপতি তিনি ডেটগুলো, শিডিউলটা অ্যানাউন্স করবেন, তখন কিন্তু বিশেষজ্ঞ কমিটির দরকার হয়নি। গতকাল কেন, আজকে সকাল পর্যন্ত সিদ্ধান্ত ছিল যে বিশেষজ্ঞ কমিটির কোনো প্রয়োজন নেই। আচমকা বোধোদয় হয়েছে বিশেষজ্ঞ কমিটির দরকার। আর 10 কোটির বাংলায় কোন সিদ্ধান্তটা বিশেষজ্ঞ কমিটি নেয়? সবটাই তো মমতা বন্দ্যোপাধ্যায় নেন। বৈষ্ণবদা ভালো জানেন যে সমস্ত সিদ্ধান্তটাই একজন ভদ্রমহিলা নেন, সুতরাং ওইসব কথাবার্তা বলে লাভ নেই। মূল কথাটা হচ্ছে যে ভারত সরকার যে সিদ্ধান্তটা নিয়েছে সেই সিদ্ধান্তটা জাস্টিফাইড এবং সেই সিদ্ধান্তটাই মানতে চলছে। আপনি আমাকে বলুন বৈষ্ণবদার একটা প্রশ্নের সরাসরি উত্তর দিন
সেটা হচ্ছে আজকেও সংবাদ মাধ্যমের প্রথম পৃষ্ঠায় সংবাদটা বেরিয়েছে কি না, যেখানে কল্যাণময় গাঙ্গুলি এবং মহুয়া দাস দুজনে মিলে প্রেস কনফারেন্স করে শিডিউলটা ডিক্লেয়ার করবেন। অর্থাৎ বিশেষজ্ঞ কমিটির তার আগে কোনো প্রয়োজন ছিল না। প্রয়োজন হচ্ছে তখন যখন কেন্দ্রীয় সরকারের যে সিদ্ধান্তটা এসছে সেই সিদ্ধান্তটা জনমানসে মান্যতা পেয়েছে। তা আমার কথাটা হচ্ছে যে সরাসরি কেন্দ্রীয় সরকারের যে সিদ্ধান্তটা জনমানসে মান্যতা পাচ্ছে সেটা বাংলার সরকার মেনে নিলেই তো পারত। তার জন্য 72 ঘন্টা অতিব্যয় করার দরকার কি? আমার আরো একটা প্রশ্ন আছে, আরেকটা প্রশ্ন রেখে শেষ করব, যে 7 সদস্যের কমিটি আছে, কারুর ক্ষমতা আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনার বিরোধিতা করা? বৈষ্ণবদা বলুন না, কেন বৈষ্ণবদা বলুন, মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলেন পরীক্ষা হবে, এই 7 জনের কারুর ক্ষমতা আছে সেই সিদ্ধান্তের বিরোধিতা করা? বৈষ্ণববাবু, আপনার ক্ষমতা আছে নরেন্দ্র মোদী যা বলবে তার বাইরে যাওয়ার? আপনার দলের কারো ক্ষমতা আছে? আমি ক্ষুদ্র কর্মী, আমি তো কমিশনের সদস্য নই। নরেন্দ্র মোদী যা বলবে তার বাইরে যাওয়ার? কমিশনের সদস্য নই। আপনি তো বৈষ্ণবদা, আমি 7 সদস্যের কমিশনের সদস্য নই, আমি অনন্যা চক্রবর্তী নই। আপনি তাহলে স্বীকার করছেন যে 7 সদস্যের কমিটি মমতা বন্দ্যোপাধ্যায় যা বলবেন সেটাই মানবে? কমিটিতে আপনার আপত্তিটা কোথায়? বিশেষজ্ঞ কমিটি করেছেন আলোচনা করে সিদ্ধান্ত নেবার জন্য, এখানে আপত্তিটা কোথায়? কেন আপনারা আপত্তি জানাচ্ছেন? এক্সপার্টরা তারা আলোচনা করবেন, তার আগেই আপনি সিদ্ধান্ত করে দিচ্ছেন। আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু বিশেষজ্ঞ কমিটিটা আজকে সকালে দরকার হলো কেন? আপনি তো আপত্তি জানাচ্ছেন। দরকার হয়নি কেন? আপনি কালেকটিভ ডিসিশনের কথা বললেন, যখন মমতা বন্দ্যোপাধ্যায় 1.5 ঘন্টার পরীক্ষা তখন তো কালেকটিভ ডিসিশনের কথা শুনিনি। তখন বিশেষজ্ঞ কমিটি কোথায় ছিল? আজকেও তো সংবাদ মাধ্যম দয়া করে একটু খবরের কাগজ সামনে পেলে খুঁজে দেখুন, প্রথম পৃষ্ঠায় লেখা আছে যে আজকে দুপুরবেলা প্রেস কনফারেন্স করে কল্যাণ গাঙ্গুলি টাইম ডিক্লেয়ার করবে। নরেন্দ্র মোদী ডিসিশন করে না না, আপনি মোদিজির বিরুদ্ধে যত ইচ্ছে কথা বলুন, কিন্তু এই প্রশ্নটার উত্তর দিন। আজকেও নরেন্দ্র মোদীর থেকে বড় ডিক্টেটর আছে, আজকে শিডিউল ডিক্লেয়ার করবেন বলে কথা ছিল, সেটা থেকে ব্যাক আউট করলেন কেন? এখন বিশেষজ্ঞ কমিটি কেন? এতদিন বিশেষজ্ঞ কমিটির প্রয়োজন ছিল না। আরে আপনার আপত্তিটা কোথায়? আপনার আপত্তিটা কোথায়? বিশেষজ্ঞ কমিটি হোক না, ভালো তো। চিকিৎসকরা থাকে, যদি মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি, তাহলে আপনি তো আপত্তি জানাচ্ছেন। এক্সপার্ট কমিটি, আপনি আপত্তিটা কোথায়? সন্ময়বাবুর প্রশ্ন বৈষ্ণববাবু, যে আচমকা বোধোদয় কেন? সন্ময়বাবুর প্রশ্ন বৈষ্ণববাবু, আচমকা কেন বোধোদয়? বৈষ্ণবদা, আমি যে প্রশ্নটা তুলছি, আমি মৌলিক প্রশ্নটা তুলছি, আজকে সকালবেলা আসলে ওনার রাজনৈতিক উদ্দেশ্য থেকে উনি এই কথাগুলো বলছেন, উনি পলিটিক্যালি মোটিভেটেড হয়ে এই কথাগুলো তুলছেন। রাজনৈতিক উদ্দেশ্যভাবে উনি একদম রাজনীতির উদ্দেশ্য ছিল। বিশেষজ্ঞ কমিটি কেন? ছাত্রছাত্রীদের আপনারা কেন্দ্রীয় সরকারের মেনে নেবেন, আপনি মিলিয়ে নেবেন। আপনি অনন্যা চক্রবর্তীর ভালোর জন্য ফর দ্য বেটারমেন্ট, অনন্যা চক্রবর্তীর শুনেছেন? তিনি পরিষ্কার বলেছেন পরীক্ষা চলবে না। তো যিনি স্পেশাল কমিটি তার সদস্য তো আগামী বলে দিচ্ছেন, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাটাই সেটাই হবে যে পরীক্ষাটা হবে না। সেটা আলটিমেটলি 72 ঘন্টা সময় নিয়ে আপনি জ্যোতিষ করুন। এক্সপার্ট কমিটি কি বলবে? যে বিষয় নিয়ে বিতর্ক হচ্ছে, যে বিষয় নিয়ে ডিবেট হচ্ছে, যে বিষয় নিয়ে ডিবেট হচ্ছে, অর্থাৎ যে বিষয় নিয়ে আমি যে বিষয় নিয়ে এই মুহূর্তে ডিবেট হচ্ছে, অর্থাৎ সন্ময়দা বলছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আগেই ঘোষণা করেছিলেন যে কোন সময়ে এই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে, এবং হঠাৎ করে আচমকা কি বোধোদয় হলো এবং সেটা কেন হলো? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন কি বলেছিলেন, পরীক্ষার বিষয়ে তার কি বক্তব্য ছিল সেটা শোনাবো আপনাদের, এবং তারপর এই বিষয়ে আবারও ডিবেটে আসবো। মুখ্যমন্ত্রী সেদিন কি বলেছিলেন শুনুন। তাদেরটা জুলাইয়ের লাস্ট উইক করা হয়েছে, আর মাধ্যমিকেরটা যেহেতু ওইটা আমাদের ঘরের মধ্যে, তাই আমরা সেকেন্ড উইক অফ অগস্ট করেছি। আমরা 3 ঘন্টার পরীক্ষাটা 1.5 ঘন্টা করে দেবো, এবং সেক্ষেত্রে যা কোয়েশ্চেন পেপার আছে তা হয়ে গেছে অলরেডি, চেঞ্জ না করে
যখন 3 ঘন্টার কোয়েশ্চেন ছিল তাকে যদি 10টা উত্তর দিতে হতো, তাহলে এখানে অ্যাডভান্টেজ সে পাবে 10টার জায়গায় 5টা উত্তর দিতে হবে, 1.5 ঘন্টায় পরীক্ষা হবে। বৈশানুর বাবু, 3 ঘন্টার পরীক্ষা 1.5 ঘন্টায়, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা কখন হবে সেটা মুখ্যমন্ত্রী তিনি প্রেস কনফারেন্সে বললেন, যেটা সন্ময়বাবুর প্রশ্ন যে তখন কি বিশেষজ্ঞ কমিটির প্রয়োজন পড়েনি, আর যদি বিশেষজ্ঞ কমিটির প্রয়োজন পড়ে তাহলে এত দ্রুত ঘোষণা কেন, আর বিশেষজ্ঞ কমিটির প্রয়োজন যদি এখন হয় তাহলে সেটা কতটা সময় সাপেক্ষ, যে আমরা যে পোর্শন শোনালাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। বৈশানুর বাবু, আসলে সমালোচনা করার যারা আছে না, তুমি দেখতে না রে তার চলন। একটা মানুষ যদি মনে করেন যে বিশেষজ্ঞ কমিটির মতামত নিয়ে সেটা করলে ভালো হবে, তাহলে এখানে আপত্তি আমি কিছু দেখতে পাচ্ছি না। আমার দৃঢ় ধারণা বিশেষজ্ঞ কমিটি বসলে মধ্যশিক্ষা, এটা মুখ্যমন্ত্রী যদি মনে করে থাকেন, এক্সপার্ট কমিটি সরকার যদি মনে করে থাকে, এক্সপার্ট কমিটি বসে এটা আলোচনা করে কালেকটিভ ডিসিশন নেবে, এটা ছাত্রছাত্রীদের জন্য ভালো হবে, এটা ভালো হবে, এটা ছাত্রছাত্রীদের ভালো হবে। এবার সেদিন কি বলেছিলেন, এইটা দেখিয়ে যারা ক্রিটিসাইজ করাটা যাদের কাজ, সমালোচনা করাটা যাদের কাজ, তারা সব ব্যাপারেই সমালোচনা করবেন। তারা ছাত্রছাত্রীদের ভালো চান না সমালোচনা করতে চান, নিন্দা করতে চান, সেটা আগে ঠিক হোক। যে ওনার কাজ হলো ক্রিটিসাইজ করা, সেটা আগে বলুন। আমরা মনে করি যে কাজটা করাটা ভালো, ছাত্রছাত্রীদের ভালো চাওয়াটা দরকার, এবং এক্সপার্ট কমিটি আলোচনা করে সিদ্ধান্ত নিলে। বৈশানবাবু, আপনি বেসিক একটা জায়গা ভুল করছেন। বৈশানবাবু, আপনি বেসিক একটা জায়গা ভুল করছেন। বিশেষজ্ঞ কমিটি নিয়ে কেউ প্রশ্ন করছে না। বিশেষজ্ঞ কমিটিটা কখন গড়া হলো সেইটা নিয়ে কিন্তু আমাদের প্রশ্ন। যখন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করে 1.5 ঘন্টার পরীক্ষার কথা বলছেন, তখন বিশেষজ্ঞ কমিটির বক্তব্য ছিল না কেন? এখানেই প্রশ্নটা। আজকে বিশেষজ্ঞ কমিটি কেন? এইখানেই এই বিষয় জায়গাটা আমরা পয়েন্ট আউট করছি। দয়া করে এই জায়গাটাতে আসুন না। আজকে আপনার তো মনে হচ্ছে বিশেষজ্ঞ কমিটিতে আপনার ঘোরতর আপত্তি। বিজেপি ঘোরতর আপত্তি আমার মনে হচ্ছে। একটু শুনুন, 27শে মে মমতা বন্দ্যোপাধ্যায় প্রেসের সামনে যে বক্তব্য রেখেছেন, সেটা বিশেষজ্ঞ কমিটি দ্বারা আলোচিত হয়ে আসেনি কেন? সেটা রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে বলছেন। সেখানে তো বিশেষজ্ঞ কমিটির কথা একবারও উচ্চারণ করেনি। আমরা বুঝতাম যদি সেই দিন বিশেষজ্ঞ কমিটির কথা বলতেন, সেদিন কিন্তু বলেননি। আজকে বলছেন, আজকে যখন দুজনের অ্যানাউন্স করার কথা শিডিউলটা, পরীক্ষার শিডিউলটা, আপনি জানেন সময় অ্যানাউন্স করছেন। আমরা নির্দিষ্ট করে বিশেষজ্ঞ কমিটি আগে কেন গঠন করা হলো না, এই বিষয়গুলোর থেকে এই মুহূর্তে সেদিকে অবশ্যই একটা ডিবেটের বিষয় রয়েছে, কিন্তু তার আগে এই মুহূর্তে যেটা বলা দরকার এবং সব থেকে যেটা জরুরি সেটা হচ্ছে প্রায়োরিটিকে শিক্ষায় আমরা পাচ্ছি। আমরা কি দেখছি বিগত এই যে আমরা শিক্ষা নিলাম, আমরা যে অভিজ্ঞতা পেলাম, সেই অভিজ্ঞতাকে কি আমরা কাজে লাগাতে পারছি? আর সিবিএসসি বা আইএসসির যে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার ক্ষেত্রে এবং পরবর্তীকালে যদি এ রাজ্যেও মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বাতিলের সিদ্ধান্ত হয়, তাহলে মূল্যায়নটা কিসের ভিত্তিতে হবে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমার সঙ্গে একজন অভিভাবক রয়েছেন, যিনি নিজেও একজন সঙ্গীত শিল্পী, ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়। স্বাগত জানাচ্ছি আপনাকে রিপাবলিক বাংলায়। ঋদ্ধিদি, আপনার কাছে একজন অভিভাবক হিসেবে আমি জানতে চাইব যে এই পরীক্ষার বিষয়টা, যেটা নিয়ে এই মুহূর্তে রাজ্য রাজনীতি তোলপাড়, রাজনীতির দিকও উঠে আসছে এখানে, সেখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় কি আপনার মনে হচ্ছে না? আপনি কি অভিভাবক হিসেবে আপনারও একটাই প্রশ্ন যে 1 বছরের অভিজ্ঞতা নিয়ে আমরা কি করলাম? আমরা কি শিক্ষা নিয়ে একটু কম চিন্তা ভাবনা করলাম? আমরা কি কোনো বিকল্প পথ খুঁজে রাখলাম না, যার দরুন যারা দেশের ভবিষ্যৎ, তাদের একটা কম্প্রোমাইজের জায়গা আসছে, তাদের মেধার সঙ্গে কোথাও না কোথাও আপোষের জায়গা আসছে? ঋদ্ধিদি, প্রথমে আমি সবাইকে আমার নমস্কার জানাচ্ছি যারা আছেন আমার সাথে টক টেবিলে, এবং আমার শ্রোতা দর্শকদেরও সাবধানে থাকতে বলছি। এমন একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা সারা দেশ, সারা রাজ্য যাচ্ছি। আসলে এমন একটা সময় দিয়ে আমরা যাচ্ছি যে এই তর্ক বিতর্ক
ভবিষ্যৎ সবকিছুর থেকেও আমার যেটা মনে হচ্ছে, দেশ এবং রাজ্যকে মানুষের স্বাস্থ্য, মানুষের বেঁচে থাকাটাই এখন সবার আগে প্রধান চিন্তা হয়ে দাঁড়াচ্ছে। সন্তান সুস্থভাবে বেঁচে থাকুক, আমরা মা বাবা হিসেবে এটাই এখন চাইছি। তারপরে তো ভবিষ্যতের চিন্তা। সারা পৃথিবী এখন সেই অবস্থা দিয়ে যাচ্ছে, তাই না? আমার সন্তান, আমরা ঠান্ডা ঘরে বসে সাউথ ক্যালকাটায় প্রিভিলেজড, আমরা সেই অবস্থায়, আমরা নেটে ছেলেমেয়েরা আমাদের অনলাইনে পড়াশোনা করছে। আমরা ভবিষ্যতে হয়তো কেউ ছেলে মেয়েকে বাংলার বাইরে বা ভারতের বাইরে পাঠানোর চেষ্টা করতে পারি, আমাদের যে কন্ট্যাক্ট, আমাদের মোটামুটি যা অর্থ সম্বল আছে সেভাবে। অনেকে হয়তো সেটাও পারবেন না, কিন্তু সবার আগে যেটা দরকার, এই কোভিড পরিস্থিতি থেকে ছেলে মেয়েকে সুস্থভাবে বাঁচিয়ে রাখা। কারণ থার্ড ওয়েভটা হয়তো আবার আসছে। এই চারিদিকে বিভিন্ন জিনিস নিয়ে আমি শুনছি, দেখছি, আমার মতো অনেক গার্জেনই হয়তো দেখছেন, কিন্তু সবার আগে আমার কি মনে হয় জানেন তো, সবারই আমাদের বাড়িতে সন্তান আছে, বৃদ্ধ পিতামাতা আছে, সবাইকে আগে সুস্থ রাখাটা কি দরকার না? তর্ক বিতর্ক, মানে অভাব অভিযোগ, রাগ বিরাগ অনেক হয়েছে। আসুন না সবাই মিলে হাত মিলিয়ে রাগ বিরাগ সবকিছু ফেলে রেখে হাতে হাত মিলিয়ে, যেই রকম হই না কেন, সবাই হাত মিলিয়ে একটু কাজ করি। সবাই সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে একের কাঁধে কাঁধ মিলিয়ে একদম আপনার সঙ্গে আমি 100% একমত। অবশ্যই এই মুহূর্তে প্রায়োরিটি মানুষের জীবন বাঁচানো, প্রাণ বাঁচানো, তারপরে সবকিছু। কিন্তু শিক্ষাটা, যেটা একটা দেশের ভবিষ্যৎ নির্ধারণ করে, একটা জাতির মেরুদণ্ড শিক্ষা, সেই শিক্ষার ক্ষেত্রে কিছু যদি পরিকল্পনা আগে থেকে নেওয়া যেত, তাহলে কি এই সিচুয়েশনটা কিছুটা এড়ানো যেত, যেখানে অনিশ্চয়তা কাজ করছে এই মুহূর্তে পরীক্ষার্থীদের মধ্যে বা অভিভাবকদের মধ্যে, তারা উদ্বিগ্ন? অনিশ্চয়তা তো সারা পৃথিবীর শিক্ষা ব্যবস্থাতেই তো অনিশ্চয়তা চলছে। যখন প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলেছে, সেই সময়টা আজকে মনে করি না এটা একটা তৃতীয় বিশ্বযুদ্ধ হচ্ছে। ছেলেমেয়েরা যখন এরপর বেরোবে কাজ করতে, তখন এই 2 কি 3টে বছর তাদের কেরিয়ার গ্রাফে সবসময় থাকবে যে একটা প্যান্ডেমিক সিচুয়েশনে তারা কাজ খুঁজবে। সেখানে কেন্দ্রর সাথে রাজ্যের এই ঝামেলা, কিংবা কে দোষ করেছে, কে কত ভালো, এই দোষটা না করে আমরা সবাইকে সাহায্য করাটা কি ভালো না? আমি একদম ক্ষুদ্র গার্জেন, আমি তো এটুকু বুঝি আমার ক্ষুদ্র বুদ্ধি দিয়ে। হ্যাঁ, কে দোষ করেছে, কে ভুল করেছে, কে ভালো কে খারাপ না করে আমরা এই ব্যাপারটা ভুলে যাই না। হতে পারে আমাদের কারো ভুল হয়েছে, কারো ঠিক হয়েছে, কিন্তু এইটা বিচার করার সময় নয়। হ্যাঁ, আমাদের ছেলেমেয়েরা হয়তো সাফার করবে, প্রত্যেকের ছেলেমেয়েরা সাফার করছে, একেবারে এই মুহূর্তে। হ্যাঁ, রিদিদি, একেবারে এই মুহূর্তে আমাদের বিতর্কের থেকে সব থেকে বেশি যেটা দরকার, সেটা হচ্ছে সমাধানের পথ খোঁজা। আমি এই বিষয়ে এবং সবাইকে আমাদের ভ্যাকসিনেটেড করা, এইখান থেকে আরো বেশি করে, এবং সব থেকে বড় কথা, আমাদের অক্সিজেন পাচ্ছে না, বেড নেই, এই সব থেকে দৃষ্টি আমাদের দেওয়া আরো দরকার নয়? একেবারে আমার সঙ্গে অধ্যাপকেরাও রয়েছেন, তাদের কাছেও যাব, কিন্তু তার আগে আমি কিছুদিন আগে, অর্থাৎ 13ই এপ্রিল, অরবিন্দ কেজরিওয়াল তিনি ঠিক কি বলেছিলেন, এবং অনেক ক্ষেত্রে আমরা দেখেছি মধ্যপ্রদেশে সেখানে বোর্ড এক্সাম কিন্তু বাতিল করা হয়েছে, এবং এই পরীক্ষাগুলো বাতিলের দাবিও জানাচ্ছেন মুখ্যমন্ত্রীরা। এর মধ্যে অরবিন্দ কেজরিওয়াল, দিল্লির মুখ্যমন্ত্রী, তিনি 13ই এপ্রিল 2021 কি বলেছিলেন শুনুন। अभी सीबीएसई के एग्ज़ाम आने वाले हैं। 6 लाख बच्चे दिल्ली में सीबीएसई के एग्ज़ाम में बैठेंगे। 1 लाख के करीब टीचर्स इसमें शामिल होंगे। ये बहुत बड़े हॉटस्पॉट्स बन सकते हैं, बहुत बड़े स्तर के ऊपर कोरोना फैल सकता है। बच्चों की ज़िंदगी, बच्चों की सेहत, बच्चों का स्वास्थ्य हमारे लिए बहुत ज़रूरी है। मेरी हाथ जोड़ के केंद्र सरकार से अपील है कि सीबीएसई के एग्ज़ाम्स को कैंसिल किया जाए, और इसके एवज़ में कोई और तरीके निकाले जा सकते हैं, या तो ऑनलाइन का कोई तरीका, या इंटरनल असेसमेंट करके उसके बेस के ऊपर इस बार बच्चों को पास किया जा सकता है। लेकिन सीबीएसई के एग्ज़ाम कैंसिल करने बहुत ज़रूरी हैं। ইন্টারনাল অ্যাসেসমেন্টের কথা বলছেন অরবিন্দ কেজরিওয়াল, যে ইন্টারনাল অ্যাসেসমেন্ট, যে মূল্যায়নটা, সেই মূল্যায়নটা কোন পথে হলে
একটা স্বচ্ছ জায়গা তৈরি হতে পারে। আমরা অবশ্যই বিতর্কের জায়গা থেকে এই মুহূর্তে সমাধানের জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুজন শিক্ষাবিদ রয়েছেন, মৃণাল মুখার্জি রয়েছেন। মৃণাল বাবু, প্রথমে আমি আপনার কাছে যাব। আমার কয়েকটা প্রশ্ন আছে। যেহেতু সুইচ ওভারের ক্ষেত্রে যারা দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থীরা, তারা এরপর তাদের নির্দিষ্ট পথ তারা বেছে নেবেন, সেক্ষেত্রে যে সমস্যাগুলো হতে পারে এই মূল্যায়ন থেকে, এই মূল্যায়ন কোন পথে করলে আপনার মনে হয় স্বচ্ছ মূল্যায়ন সম্ভব? ধরুন আমার একটি বিষয়, ধরুন আমার দক্ষতা বেশি, সেই বিষয়ে আমি যদি পরীক্ষা দিতাম তাহলে আমি সেখানে 90 বা 95 নাম্বার পেতাম, কিন্তু আমার যখন মূল্যায়ন হচ্ছে পরীক্ষা ছাড়া, তখন আমাকে যে বিষয় নিয়ে আমার ভবিষ্যতে এগোনোর পরিকল্পনা ছিল সেই বিষয়ে হয়তো আমাকে সেই নাম্বার দেওয়া হলো না। তাহলে সেটা কি আমার মেধার সাথে কোথাও আপোষ হলো না? মৃণাল বাবু, আপনার প্রশ্ন খুবই পার্টিনেন্ট, খুব প্রাসঙ্গিক প্রশ্ন। পলিটিক্যাল বাইনারির বাইরে থেকে মাস্টারমশাই হিসেবে, শিক্ষক হিসেবে যে দৃষ্টিভঙ্গি থেকে দেখতে চাইছি, আর আপনি একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন যে আমরা এই চলে যাওয়ার সময় থেকে, অভিজ্ঞতা থেকে শিখলাম। আমি জাস্ট কয়েকটা তথ্য দিতে চাইছি যে MITর মতো প্রতিষ্ঠান, তারা কিন্তু সিদ্ধান্ত নিয়েছে পাস উইদাউট রেকর্ড অফ গ্রেডস। পৃথিবী জুড়ে এই সময়তে এই পলিসি অফ অ্যাসেসমেন্ট নিয়ে প্রচুর গবেষণা হয়েছে এবং এক একটা প্রতিষ্ঠান এবং এক একটা দেশ এক এক রকম ভাবে সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু যদি এখন অব্দি সমস্ত ডকুমেন্টেশনটা কমপ্লিট হয়নি, দেখা যাবে সেই ডিসিশনগুলোর মধ্যে একটা অ্যালাইনমেন্ট আছে। একেবারে প্যান্ডেমিক যে আপনার কথা ক্লিয়ার, আপনার কথা ক্লিয়ার আসছে না, এবং আপনার ছবিতেও সামান্য সমস্যা রয়েছে। আমি আবার যাব আপনার কাছে, কিন্তু আমি দেবাঞ্জন বাবুর কাছে যাব এই বিষয়ে মতামত দিতে। হ্যাঁ, প্রথমত বলি যে এই হ্যালো দেবাঞ্জন বাবু, শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ, যেই মূল্যায়নটা এবার হবে, যেটা আমাদের ইউনিভার্সিটিতেও গতবার হয়েছিল, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফলো করেছিল, সেই ফরম্যাটে হবে। সেই ফরম্যাটটাকে বলা হয় কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট। কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট বলতে বোঝাচ্ছে, ধরুন প্রত্যেকটা সপ্তাহে বা প্রত্যেক 15 ডেজ অন্তর ছাত্রছাত্রীরা যা যা পারফরমেন্স করেছে সেই অনুযায়ী তাদের পরীক্ষা নেওয়া হবে, এবং সেটা কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট হবে সারা বছর জুড়ে। ধরুন এই যে CBSE পরীক্ষার আগে যে 6 মাস, যে প্রত্যেক সপ্তাহে বা প্রত্যেক 15 দিন বা 1 মাস অন্তর মাস্টারমশাইরা যে সমস্ত পড়াশোনা পড়িয়েছেন, সেগুলো তারা অনলাইন ক্লাস নিয়ে যেগুলো নিয়েছেন তার পরীক্ষা নেবেন, তার অ্যাসেসমেন্ট করবেন, এবং সেটাকে নিয়ে সেটাকে কম্পোজিট করে এরকম 4-5টা অ্যাসেসমেন্টকে একসাথে করে তার কম্পাউন্ড করে তার অ্যাভারেজ করে তার মান্যতা করাতে হবে। সুতরাং এই সিস্টেমটা বিদেশেও আছে, এটাকে বলে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট অফ দ্য এক্সামিনেশন। ধরুন 6 মাসের যদি কোর্স হয় বা 2 বছরের কোর্স হয়, গত বছর থেকে শুরু করে করোনা 2020 মার্চ থেকে করোনাতে আমরা আক্রান্ত হয়েছি, ফলে 1 বছর ধরে এই প্রসেসটা চলছে। ফলে একটি ছাত্রছাত্রী যখন 11 থেকে 12 ক্লাসে উঠছে বা 12 ক্লাসে সে পরীক্ষা দেবে, এই টোটাল 1 বছর বা 2 বছরে তার এগেনস্টে যে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট মাস্টারমশাইরা করবেন, তার উপরে ভিত্তি করে একটা মার্কস দেওয়া হবে। এই মার্কসটাকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কিন্তু এখানে একটা বক্তব্য রয়েছে, একজন শিক্ষক হিসেবে আমি বলতে পারি, যেমন কিছু কিছু সাবজেক্টের ক্ষেত্রে যেখানে ডেসক্রিপটিভের দরকার আছে, এই অনলাইন অ্যাসেসমেন্টে আমরা যেটা মূলত মাস্টারমশাইরা জোর দিচ্ছি সেটা হচ্ছে মূলত MCQ কোয়েশ্চেন। ডেফিনেটলি MCQ কোয়েশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভ্যালিড। MCQ ঠিকমতো করতে পারলে ছাত্রছাত্রী খুঁটিয়েই পড়তে হবে এবং খুঁটিয়ে উত্তর দিতে হবে। কিন্তু সমস্যাটা হচ্ছে আপনার কাছে আবারও আমি আসবো এই বিষয় সমাধানের খোঁজে, বাকি গেস্টরাও আমার সঙ্গে রয়েছেন। তবে এই মুহূর্তে একটা ছোট বিরতি নেওয়ার সময় হয়েছে আমার। বিরতির পর আবারও ফিরে আসছি, অবশ্যই সমাধানের খোঁজে জবাব চাই বাংলায়। সঙ্গে থাকুন। ফিল্ম বিরতির পর জবাব চাই বাংলায় পড়ুয়ারাও কিছুক্ষণের মধ্যে আমার সঙ্গে আসবে এবং তারা তাদের মতামত দিতে চাইছে। আমরা একটি ক্যাম্পেইন সকাল থেকেই আপনাদের সামনে তুলে ধরছি, সেটা হচ্ছে যে পড়ুয়াদের ভবিষ্যৎটা কি হবে, তাদের ভবিষ্যৎ কি অনিশ্চয়তা থেকে কাটাতে পারবে, তারা যেভাবে এই পরীক্ষাগুলোর কথা ভাবছিল, নিজেকে তৈরি করছিল, তাদের মতামত অত্যন্ত জরুরি। তাদের মতামত আমরা নেব, কিন্তু আমি এই বিষয়ে সন্ময়দার কাছে যাব। সন্ময়বাবু, যে বিষয়টা আমি বললাম যে মূল্যায়নের ক্ষেত্রে একটা প্রশ্ন কিন্তু থাকছে, বিশেষ করে আরও একটা আমি উদাহরণ দিতে চাইবো এবং এই বিষয়ে আপনার মতামত চাইবো। সেটা হচ্ছে যে এই যে সুইচ ওভারের ক্ষেত্রটা, অর্থাৎ দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে, সেখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলো মধ্যে একটা অসাধু প্রতিযোগিতার জায়গা কি তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে না? দেখুন, সম্ভাবনা থাকছে না এটা বলা উচিত না, থাকতেই পারে। এটাকে মানে এই কোঅর্ডিনেশনটা রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের করতে হবে, শিক্ষা প্রতিষ্ঠান এবং বোর্ডগুলোর সঙ্গে আলোচনা করে। সেই আলোচনার পরিবেশটা এই মুহূর্তে এ রাজ্যে তো নেই, ফলে স্বাভাবিকভাবে মানে এখানে একটা সমস্যার জায়গা আছে। এক,
দ্বিতীয়ত আপনি ভাবনার কথা বলছিলেন না, প্রস্তুতির কথা বলছিলেন না, আমার একটা প্রশ্ন মনে আসে বারবার। আপনি জানেন এই নির্বাচনের ঠিক আগে, ঠিক পরীক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার 3 মাস আগে আচমকা আমরা দেখেছিলাম এই রাজ্য সরকার সবাইকে ট্যাব বিতরণ করেছিলেন একাদশ শ্রেণী ছাত্রছাত্রীদের। আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে যখন শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বন্ধ রয়েছে, এই সময় রাজ্য সরকারের উচিত না পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সমস্ত ছেলেমেয়েদের হাতে ট্যাবটা তুলে দেওয়া? এটাই তো প্রয়োজন। শুধু নির্বাচনকে মাথায় রেখে ট্যাব দেওয়া কেন? এই সময় যখন বোঝা যাচ্ছে যে আগামী 3 মাসও শিক্ষা প্রতিষ্ঠানগুলো ঠিকঠাক চালু হওয়ার জায়গায় নেই, তখন ছেলেমেয়েদের হাতে ট্যাবটা তুলে দিলে অসুবিধেটা কোথায় হতো? এটা আমার এই ভাবনাটা মনে আসছে বলে বলছি। আরেকটি আপনার কথার প্রেক্ষিতেই বলি, সিবিএসই বোর্ডের জনৈককর্তা আজকেই সংবাদ মাধ্যমে দেখলাম যে যদি কারুর আভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে যে রেজাল্টটা কোনো ছাত্র বা ছাত্রী পাবেন সেটা যদি তার পছন্দ না হয়, তাহলে সমস্ত সমস্যা মিটলে পরবর্তীকালে তিনি পরীক্ষা দিতে পারবেন। খুব পার্টিনেন্ট পয়েন্ট। এই বিষয়টা নিয়েও আলোচনা হওয়া দরকার এবং মাস্টারমশাইরা যারা অভিজ্ঞ শিক্ষাবিদ আছেন তারা এই ব্যাপারে আলোকপাত করতে পারেন। কিন্তু আমার মনে হয়েছে মধ্যশিক্ষা পর্ষদ, উচ্চ মধ্যশিক্ষা পর্ষদ এবং তার সঙ্গে আইসিএসই বোর্ড, সিবিএসই বোর্ড সবার একটা কোঅর্ডিনেশন দরকার এবং সেই কোঅর্ডিনেশনটা করতে গেলে কেন্দ্র রাজ্য একটা সুস্থির সম্পর্ক দরকার। এই প্রসঙ্গে ভীষণভাবে প্রাসঙ্গিক হবে। আপনারা হঠাৎ আমাকে বৈষ্ণববাবু বলছিলেন না যে শুধু ওয়ান ম্যান শো, কোনো কালেকটিভ এফার্ট নেই। আচ্ছা বলুন তো, আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী বা এর আগে রাজ্যের মুখ্যমন্ত্রী শিক্ষা সংক্রান্ত যে অ্যানাউন্সমেন্টগুলো করেছেন, কখনো দেখেছেন ব্রাত্য বসুকে সেখানে? তিনি তো শিক্ষামন্ত্রী, ফলে তার উপস্থিতিটা কি প্রার্থিত ছিল না বলুন তো? আপনারা দেখেছেন কোনো শিক্ষাবিদ দেখেছেন, কোনো অভিভাবিকা দেখেছেন? যিনি শিক্ষামন্ত্রী তার অনুপস্থিতি রয়েছেন। আমরা কিন্তু ঘাটাল থেকে সুদীপ্ত কুমার আদক, দ্বাদশ শ্রেণীর ছাত্র, সে রয়েছে আমাদের সঙ্গে। সুদীপ্ত, স্বাগত রিপাবলিক বাংলায়। বলুন আপনার কি বক্তব্য? সমস্ত প্যানেলিস্টদের আমার শ্রদ্ধা এবং প্রণাম জানাই। আমি একটা কথাই বলবো, এখানে সিবিএসসি এন্ড আইসিএসসি কিন্তু একটা সিদ্ধান্ত নিয়েছে। সেক্ষেত্রে দেখতে গেলে আমাদের রাজ্য কিন্তু এখনো পিছিয়ে, ঠিক আছে? তো আমরা চাই যে সরকার এক তাড়াতাড়ি সিদ্ধান্ত নিক। আর যে একটা ইন্টারনাল অ্যাসেসমেন্ট কথা বলা হচ্ছে, আমি এখানে একটা কথাই বলবো, যে শিক্ষক একটা ছাত্রকে রেগুলার বেসিসে দেখছে, মানে 5 থেকে 12 পর্যন্ত দেখছে, সে কিন্তু জানে সেই শিক্ষক যে কিভাবে তাকে মার্কিং করা যাবে, মানে কিভাবে তাকে মূল্যায়ন করা যাবে, সেটা একটা শিক্ষকের দায়িত্ব এবং কর্তব্য। আর আমরা কিন্তু দেখেছি এই যে করোনা প্যান্ডেমিকে বেশিরভাগ শিক্ষকরাই কিন্তু আমাদের কি হচ্ছে বা কেমন কি পরিস্থিতি বা মানসিক অবস্থা সেটা সম্বন্ধে কেউই কিন্তু জানেন না বা জানতে চেষ্টাও করেননি। আমার ব্যক্তিগত দিক দিয়ে বলছি, সেদিক দিয়ে কিন্তু দেখা উচিত। আমাদের মানসিক অবস্থার কথাটাও কিন্তু দেখা উচিত যে আমরা মানসিকভাবে কতটা বিপর্যস্ত এই জায়গায়। আরেকটা জিনিস আমরা বলবো যে এখনো কিন্তু আমার দেখতে গেলে অনেক রাজ্যই কিন্তু পরীক্ষা বাতিল করে দিয়েছে। আর আমরা যদি পরীক্ষাটাকে একটা প্রতিযোগিতা হিসেবে ধরি, তাহলে দৌড় কিন্তু শুরু হয়ে গেছে। সিবিএসই, আদার্স রাজ্য কিন্তু দৌড়ে অলরেডি তারা তাদের দিকে যে কোনোভাবে হোক তাদেরকে উত্তীর্ণ করে দেওয়া হয়েছে আপাতত। আমরা কিন্তু পিছিয়ে। তাহলে আমরা কি পিছিয়েই থাকবো, না আমরা কবে এগোবো? আর যদি দেখতে পারি, হ্যাঁ বলুন সুদীপ্ত। আর যদি দেখতেই পারি যে অন্য রাজ্যে আমরা উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে শুধুমাত্র বলি যে আমরা কিন্তু অন্য যে কম্পারেটিভ এক্সাম বা যে কোনো পরীক্ষা দেব, সেখানে যদি আমাদের পরীক্ষা হয়, অন্য রাজ্যের ছেলেরা কিন্তু ভালো নাম্বার। একেবারেই সুদীপ্ত, ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। সুদীপ্ত যে বিষয়টা বলছেন, আমি বৈশানুর বাবুর কাছে যাব এবং সময় আমার কমে এসেছে। বৈশানুর বাবু যেটা বলছে যে দ্রুততার সঙ্গে সিদ্ধান্ত নেওয়াটাও গুরুত্বপূর্ণ ছিল এবং অন্যান্য রাজ্যের ক্ষেত্রে যে সিদ্ধান্তটা খুব দ্রুততার সঙ্গে নেওয়া হয়েছে সেটাতে অনেকটা হয়তো এ রাজ্য পিছিয়ে, সেটা তার মত। সুদীপ্ত একজন পরীক্ষার্থী বলল। বৈশানুর বাবু, বৈশানুর বাবুর কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ পাচ্ছি, বলুন। সিদ্ধান্ত সবাই তারা আলোচনা সিদ্ধান্ত নেবে। আর ওই সরমায় বাবু তো সবকিছুতে মুখ্যমন্ত্রী এবং তৃণমূল সরকারকে দোষারোপ করছে।
উনি বলতে দেশে এই যে কোভিড হাহাকার এবং এর জন্য কেন্দ্রীয় সরকারের যে ব্যর্থতা এবং আজকে সব পরীক্ষার্থীদের যে এই ব্যর্থতার দায়িত্ব বহন করতে হচ্ছে না, এই যে ভ্যাকসিন দিতে পারলো না, এই যে অক্সিজেন দিতে পারলো না, এই যে লাশ নদীতে পড়ে যাচ্ছে, এই যে দায়িত্ব কি কেন্দ্রীয় সরকারের নেই? নরেন্দ্র মোদী ব্যর্থ প্রধানমন্ত্রী, এটা তো বাংলার মানুষ। অভিযোগ পাল্টা অভিযোগের জায়গা থেকে আমরা সরে এসে একটু সমাধানের পথ খুঁজতে চাইছি বৈশানুর বাবু। অবশ্যই বেশ কিছু প্রশ্ন উঠে এলো এবং সেগুলো বিতর্কের জায়গা রাখে। আরও একজন পড়ুয়া শুভজিৎ, তার কাছে আমার হাতে সময় একদম নেই, তাই ছোট্ট করে তার কাছে যেতে চাইবো। শুভজিৎ, বলুন আপনার বক্তব্য। শুভজিৎ কি শোনা যাচ্ছে? সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে শুভজিতের সঙ্গে। আমরা এই আজকে জবাব চাই বাংলার এই ডিবেট থেকে যে সমাধানের পথে যেতে চাইছিলাম, যে এই সময়টাকে আমরা কাজে লাগাতে কিভাবে পারবো, অভিজ্ঞতাকে কিভাবে কাজে লাগাতে পারবো এবং পরবর্তীকালে যাতে ভবিষ্যৎ সুনিশ্চিত হয় আমাদের পড়ুয়াদের, পরীক্ষার্থীদের, সেই দিকটি। আমাদের সময় একেবারেই শেষ। সকলকে ধন্যবাদ জানাচ্ছি জবাব চাই বাংলার ডিবেটে যোগ দেওয়ার জন্য। অবশ্যই সমাধানের পথ আমরা খুঁজবো এবং যতদিন না পর্যন্ত আমরা সমাধান পাবো আমরা নিশ্চয়ই আপনাদের সামনে সেই সব প্রশ্ন নিয়ে আসবো। অসংখ্য ধন্যবাদ সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। এই মুহূর্তে আরো একটা গুরুত্বপূর্ণ খবর আমাদের কাছে এসে পৌঁছেছে, সেই খবরের দিকে নজর দিতে হচ্ছে। ভ্যাকসিনের 7.5 লক্ষ প্রায় ভ্যাকসিন রাজ্যে এসেছে এবং তার মধ্যে 5 লক্ষের বেশি কোভিশিল্ড এবং 2 লক্ষের বেশি কোভ্যাক্সিন যা রাজ্যে এসেছে। এই মুহূর্তের আপডেট দিতে আমাদের সঙ্গে আমার সহকর্মী রয়েছেন নিউজ রুম থেকে সমাদৃতা। সমাদৃতা, কি আপডেট এই মুহূর্তের? একদমই মীনাক্ষী, রাজ্যে ভ্যাকসিনেশনের পথ অনেকটা সহজ হবে বলেই মনে করা হচ্ছে, কারণ রাজ্যে আজ প্রায় 8 লক্ষ ভ্যাকসিন এসে পৌঁছেছে। কেন্দ্র পাঠিয়েছে সেখানে 5,20,000-এর বেশি কিছু ভ্যাকসিন এবং সেটা এসেছে পুনে সিরাম ইনস্টিটিউট থেকে। অন্যদিকে রাজ্য নিজে হায়দ্রাবাদ থেকে বায়োটেক থেকে 2,66,000-এর কিছু বেশি ভ্যাকসিন আনিয়েছে। এর ফলে রাজ্যে এই মুহূর্তে ভ্যাকসিন এসে পৌঁছেছে, আজ সন্ধে 6টায় ভ্যাকসিন এসে পৌঁছেছে অন্তত 8 লক্ষের কাছাকাছি। আমরা দেখেছি মীনাক্ষী বেশ কিছুদিন ধরে যে ভ্যাকসিনেশন হচ্ছে না, ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না, এই অভিযোগ উঠেছে। বিভিন্ন জায়গায় লম্বা লাইন দেখেছি, মানুষকে নাজেহাল হতে দেখেছি ভ্যাকসিনেশনের জন্য গিয়ে। সেই সমস্যা বেশ অনেকটা মিটবে বলেই এবার মনে করা হচ্ছে। একেবারেই। আপাতত ধন্যবাদ সমাদৃতা তোমাকে। সমাদৃতা ছিলেন আমার সহকর্মী এবং তিনি যে তথ্য তুলে ধরলেন আপনাদের সামনে যে কোভ্যাক্সিন এবং কোভিশিল্ডের আজকে ভ্যাকসিন এসেছে এবং তার জেরে কিন্তু হয়তো ভ্যাকসিন সমস্যার অনেকটাই সমাধান হতে পারে। রাজ্যে যে ভ্যাকসিন অমিল দেখা যাচ্ছে, নানা সময় বিভিন্ন ছবি দেখা যাচ্ছে। ভ্যাকসিন সংক্রান্ত আরও একটা খবর আপনাদের জানাতে চাইবো যে 18 বছরের নিচে যারা, তাদের ভ্যাকসিনেশনের ট্রায়াল শুরু হয়ে গিয়েছে আজকে এইমসের পাটনাতে। সেখানে ভ্যাকসিনেশনের ট্রায়াল হয়েছে 18-র নিচে যাদের বয়স। এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, যেটা নিয়ে এই পরীক্ষা সংক্রান্ত যে সমস্ত ডিবেট বা আলোচনা, তাতে এই বিষয়টা অত্যন্ত গুরুত্বের সঙ্গে উঠে এসেছিল যে শিক্ষক শিক্ষিকাদের তাদের প্রায়োরিটি বেসিসে যেন ভ্যাকসিন দেওয়া হয় এবং যাদের বয়স 18-র নিচে তাদের যেন প্রায়োরিটি বেসিসে ভ্যাকসিন দেওয়া হয়। এই বিষয়ে আপডেট জানাতে আমার সঙ্গে আমার সহকর্মী রেনেসা রয়েছেন। রেনেসা, কি আপডেট তোমার কাছে? যাব রেনেসার কাছে। প্রথম ডোজ ভ্যাকসিনের এবং সেই ভ্যাকসিনের ট্রায়াল পাটনার এইমসে শুরু হয়ে গেছে শিশুদের ক্ষেত্রে। বিশেষ করে যেটা বলছি যে 18-র নিচে যাদের বয়স, তাদের জন্য এই ট্রায়ালের ব্যবস্থা করা হচ্ছে এইমসের পাটনাতে। এবং পরীক্ষা সংক্রান্ত বিষয়ে, পরীক্ষা সংক্রান্ত যে সমস্ত আলোচনা, তার মধ্যে কিন্তু এই ভ্যাকসিনের বিষয়টি উঠে এসেছিল, যেখানে বলা হচ্ছিল যে শিশুদের যদি ভ্যাকসিনেশনের ব্যবস্থা করা যায় তাহলে তাদের অনেকটাই তাদের স্বাস্থ্যের যে বিষয় নিয়ে চিন্তিত এই মুহূর্তে শিক্ষামহল, সেই বিষয়ে অনেকটাই নিশ্চয়তা আসবে এবং তাদের যদি সকলকে ভ্যাকসিন দেওয়া যায় তাহলে পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে অনেকটা সুবিধে হবে। এবং একই সঙ্গে শিক্ষক শিক্ষিকাদের ভ্যাকসিনেশনের কথা বলা হচ্ছিল, তবে শিশুদের ভ্যাকসিনেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই ভ্যাকসিনেশনের ট্রায়াল ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং পাটনার এইমসে শিশুদের প্রথম ডোজ দেওয়ার 28 দিন পর দ্বিতীয় ডোজের কথা বলা হচ্ছে, যেখানে পাটনার এইমসে আজকে প্রথম ডোজের ট্রায়াল হয়েছে শিশুদের জন্য, যেটা করোনার সেকেন্ড ওয়েভের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ যে শিশুরাও কিন্তু আক্রান্ত হচ্ছে, যেটা ফার্স্ট ওয়েভে আমরা দেখিনি। এই সেকেন্ড ওয়েভের ক্ষেত্রে শিশুরা আক্রান্ত হওয়ার খবর, যেটা চিকিৎসক মহল মনে করছিল যে শিশুরা এই সেকেন্ড ওয়েভ থেকে কিন্তু নিরাপদ নয়। সেখানে কিন্তু
এই বিষয়টা, এই ভ্যাকসিনেশনের বিষয়টা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং শিশুদের ভ্যাকসিনেশনের ব্যবস্থার কথাও ভাবা হচ্ছে, যার জন্যই কিন্তু ট্রায়াল আজকে এইমস পাটনাতে। আমাদের সঙ্গে বিস্তারিত জানাতে রয়েছেন আমার সহকর্মী রেনেসা। রেনেসা, কি তথ্য তোমার কাছে, কি আপডেট? মিনাক্ষী, তোমাকে জানিয়ে রাখি যে কোভ্যাক্সিনের যে ট্রায়াল, ক্লিনিক্যাল ট্রায়াল, সেটা বাচ্চাদের জন্য। তুমি জানো যে 2 থেকে 18 বছর বয়সী যারা, তাদের জন্য পাটনা এইমসে ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হলো ইতিমধ্যেই। তুমি জানো যে DCGI তারা কিন্তু এই বিষয়ে আগেই তাদের অ্যাপ্রুভাল দিয়েছিল এবং তোমাকে জানিয়ে রাখি যে এই ক্লিনিক্যাল ট্রায়াল অর্থাৎ ফেজ 2 এবং ফেজ 3 এর যে ক্লিনিক্যাল ট্রায়াল বাচ্চাদের জন্য, সেটার জন্য 54 জনকে রেজিস্ট্রেশন করানো হয়েছে এবং সেটাও বড় থেকে ছোট হিসাবে করা হবে, অর্থাৎ প্রথমে 12 থেকে 18 বছর বয়সী এবং তারপরে 6 থেকে 12 বছর বয়সীদের এই ক্লিনিক্যাল ট্রায়াল করা হবে। অতএব বাচ্চাদের জন্য যে একটা চিন্তা তৈরি হচ্ছিল, বিশেষ করে করোনার তৃতীয় ঢেউয়ে সব থেকে বেশি এফেক্টেড হবে বাচ্চারা, সেই জায়গা থেকে নিঃসন্দেহে এই খবর অবশ্যই কিছুটা স্বস্তি দেবে। একেবারে রেনেসা, আপাতত ধন্যবাদ তোমাকে। এই মুহূর্তে যে ছবি আমরা দেখছি, মুকুল রায়ের স্ত্রী করোনা আক্রান্ত এবং তিনি ভর্তি রয়েছেন একটি বেসরকারি হাসপাতালে। তার খোঁজ খবর নিতে দিলীপ ঘোষ তিনি ওই হাসপাতালে যাচ্ছেন বলে খবর। এই মুহূর্তে কিছুক্ষণ আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার খোঁজ খবর নিতে গিয়েছিলেন বলে যে খবর আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম। এবার দিলীপ ঘোষ তিনি যাচ্ছেন মুকুল রায়ের স্ত্রী আক্রান্ত, করোনা আক্রান্ত, তার খোঁজ খবর নিতে ওই বেসরকারি হাসপাতালে যাচ্ছেন দিলীপ ঘোষ। এবং কিছুক্ষণ আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও গিয়েছিলেন সেখানে, মুকুল রায়ের স্ত্রী যিনি করোনা আক্রান্ত তার খোঁজ খবর নিতে। এবার সেখানে দিলীপ ঘোষ গিয়ে পৌঁছেছেন বলে খবর পাওয়া যাচ্ছে। মুকুল রায়ের স্ত্রী যিনি করোনা আক্রান্ত তার খোঁজ খবর নিতেই দিলীপ ঘোষ ওই বেসরকারি হাসপাতালে। আমাদের প্রতিনিধি সচিন সরাসরি রয়েছে সেখান থেকে আমাদের সঙ্গে। সচিন, কি ছবি এই মুহূর্তে, দিলীপ ঘোষ কি পৌঁছে গিয়েছেন? এখনো পর্যন্ত কিন্তু দিলীপ ঘোষ তিনি কিন্তু এখনো এসে পৌঁছাননি। আমরা যেটা জানি সন্ধ্যে 7টা নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এসেছিলেন এই বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে। তিনি এসে মুকুল রায় পত্নীর সঙ্গে দেখা করে গিয়েছেন, যিনি এই মুহূর্তে এই বেসরকারি হাসপাতালেই ভর্তি রয়েছেন এবং তিনি সংজ্ঞাহীন থাকার জন্য কিন্তু তিনি যথেষ্ট দূরত্ব বজায় রেখে তাকে দেখে গিয়েছেন এবং কথা বলেছেন শুভ্রাংশু রায়ের সঙ্গে, তেমনটাই আমরা সূত্র মারফত জানতে পারছি। প্রায় 15 মিনিট তিনি এই হাসপাতালে ছিলেন, খোঁজ খবর নিয়েছেন তার শারীরিক অবস্থা নিয়ে এবং যেটা আমরা খবর পাচ্ছি বিজেপি সূত্র মারফত যে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তিনিও আসতে পারেন এই হাসপাতালে। মুকুল পত্নীকে তার খোঁজ খবর, যিনি ভর্তি রয়েছেন এই হাসপাতালে, তার খোঁজ নিতে আসতে পারেন এবং তিনি কিন্তু কিছুক্ষণের মধ্যেই ঢোকার কথা রয়েছে এই হাসপাতালে এবং এখানে এসে তিনি শুভ্রাংশু রায় অর্থাৎ মুকুল রায়ের ছেলে যিনি রয়েছেন এই হাসপাতালে তার সঙ্গে কথা বলতে পারেন এবং কথা বলে কিন্তু গোটা চিকিৎসা সংক্রান্ত বিষয়গুলো খতিয়ে দেখতে পারেন। অবশ্যই এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি সন্ধ্যে 7টা নাগাদ এই হাসপাতালে এসেছিলেন। এক্ষেত্রে কিন্তু কিছুদিন আগেই আমরা যেটা দেখেছিলাম যে শুভ্রাংশু রায় তিনি একটি ফেসবুক পোস্টের মাধ্যমে কিছু জল্পনা উস্কে দিয়েছিলেন, রাজনৈতিক জল্পনা উস্কে দিয়েছিলেন। সেই জায়গায় কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই হাসপাতালে আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেক্ষেত্রে কিন্তু রাজনৈতিক মহল কিন্তু অন্য সমীকরণ মাপতে ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন। কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছিলেন এবং তিনি যাবতীয় খোঁজখবর নিয়ে গিয়েছেন এবং সৌজন্যমূলক সাক্ষাৎ, তেমনটাই কিন্তু মুকুল রায়ের পরিবারের তরফ থেকে বলা হচ্ছে। ধন্যবাদ সচিন আমাদের সঙ্গে থাকার জন্য। সচিন আমাদের প্রতিনিধি সরাসরি ছিল। কিছুক্ষণের মধ্যে দিলীপ ঘোষ পৌঁছচ্ছেন মুকুল রায়ের স্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে। বিভিন্ন খবর আমরা এবং এই মুহূর্তে যে আপডেটগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। প্রতিদিন রাত 8টায় জবাব চায় বাংলায় দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার।